আজকের গল্পটি শুনলে আপনার বুকের ভেতরটা হয়তো একটু কেঁপে উঠবে। একজন মায়ের ব্যথা, একটা ছেলের নিঃস্বার্থ ভালোবাসা আর ঈশ্বরের অমোঘ বিচার, এই তিনটে সুর মিলিয়েই আজকের গল্প। গল্পের নাম ঈশ্বরের বিচার। বৃন্দাবনের বিখ্যাত বাঁকেবিহারী মন্দিরের কাছে একটা বটগাছের নিচে এক বৃদ্ধা মা তার ঠাঁই করে নিয়েছিলেন। চেহারা দেখলেই বোঝা যেত ইনি কোনো সাধারণ মানুষ নন। মুখে তেজ, কথাবার্তা, হাবে ভাবে সবকিছুতেই একটা ভদ্র পরিবারের ছাপ স্পষ্ট। কিন্তু গায়ে ছেঁড়া কাপড়, মলিন চাদর, সব মিলিয়ে তার দুর্দশার কথা না বললেও বোঝা যাচ্ছিল। প্রায় 10 দিন ধরে তিনি সেই বটগাছের নিচেই পড়ে আছেন। মন্দিরে যে ভক্তরা আসতেন তারা দয়া করে একটু প্রসাদ বা দু একটা খাবার দিয়ে যেতেন, তাই দিয়েই কোনো রকম দিন গুজরান হচ্ছিল। শ্রবণ প্রতি বছর তার মা বাবার মৃত্যুবার্ষিকীতে মন্দিরে আসতো এবং গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করত। সড়ক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই চলে গিয়েছিলেন। সেই সময় সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিল। তারপর থেকে সে একদম একা। কিন্তু মা বাবার দেওয়া সংস্কার সব সময় তাকে পথ দেখিয়ে চলেছে। ইঞ্জিনিয়ারিং শেষ করে প্লেসমেন্টে সে একটি বহুজাতিক সংস্থায় ভালো পদে চাকরি পেয়ে যায়। শনি রবিবার বন্ধুদের সঙ্গে ঘুরে বেরিয়ে একাকিত্বটাকে একটু সরিয়ে রাখত। কিন্তু আজ বাবা মার মৃত্যুবার্ষিকী, তাই মন্দিরে এসেছে। সবাইকে খাবার দেওয়ার পর বটগাছের নিচে বসে থাকা বৃদ্ধার দিকে তার নজর পড়ল। সেই মুখে একটা অদ্ভুত পরিচিত স্নেহ যেন ঝরে পড়ছিল। শ্রবণ প্রতিটা বৃদ্ধা মহিলার মধ্যেই নিজের মা আর দিদিমাকে খুঁজে পেতেন। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, মাসিমা, একটু খাবার খাবেন? কিন্তু বৃদ্ধা অনেকটা উদাস হয়ে বসেছিলেন, কোনো জবাব দিলেন না। শ্রবণ আবার বলল, এটা ঠাকুরের প্রসাদ মাসিমা, একটু মুখে দিন। এবার বৃদ্ধা ধীরে মুখ তুলে তাকালেন আর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন। শ্রবণ তার পাশে বসে পড়ল। দুজনে একসঙ্গে একটু প্রসাদ খেতে খেতে সে জিজ্ঞাসা করল, মাসিমা, আপনি কোথায় থাকেন? এই গাছের নিচে কিভাবে? বৃদ্ধা একটা লম্বা শ্বাস ফেলে বললেন, এই গাছটাই এখন আমার ঘর বাবা। আগে মথুরায় থাকতাম, নিজেদের বড় বাড়ি ছিল। তোমার মেসোমশাই বেঁচে থাকতে আমাকে রানীর মতো রাখতেন, কিন্তু তার চলে যাওয়ার পর ধীরে ধীরে নিজের ঘরেই পর হয়ে গেলাম। ছেলে বউ আমার মুখও দেখতে চাইতো না। একদিন ছেলে বলল, মা, চলো আজ বৃন্দাবন ঘুরিয়ে আনি তোমাকে, বাঁকে বিহারীর দর্শন করিয়ে আনবো। আমাকে গাড়িতে বসিয়ে এখানে নামিয়ে দিয়ে বলল, একটু জরুরি কাজ আছে, 2-1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। আমি বলেছিলাম সঙ্গে নিয়ে যেতে, মানল না। দেখতে দেখতে আজ 10টা দিন পার হয়ে গেল। চোখ দুটো পথ চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ছেলে আর ফিরল না। এখন বুঝতে পারছি ছেলে আমাকে চিরদিনের জন্যই এখানে ফেলে গেছে। তার বউ আমাকে সহ্য করতে পারত না, তাই। কথা বলতে বলতে বৃদ্ধার চোখ ভিজে এলো, মুখ মলিন হয়ে গেল। শ্রবণের চোখের সামনে একই সঙ্গে তার মা আর দিদিমার মুখ ভেসে উঠল। চোখের কোণে জল চলে এলো। বাকি খাবারগুলো ঝোলা থেকে বের করে সে বৃদ্ধার চাদরের পাশে রেখে দিল, যেন নিজের পরিবারের কারোর সঙ্গেই বসে আছে, এমন একটা অনুভূতি হলো। অনেকক্ষণ পাশে বসে গল্প করতে করতে শ্রবণ বলল, মাসিমা, আপনি কি আমার সঙ্গে আমার বাড়ি যাবেন? বৃদ্ধা বললেন, বাবা, যে ছেলেকে আমি জন্ম দিলাম, যাকে বুকে দুধ খাওয়িয়ে মানুষ করলাম, সেই যখন আমাকে রাখলো না, তখন তুমি রেখে কি করবে? না বাবা, আমাকে দয়া করো না। এই বাঁকে বিহারীর আশ্রয়েই আমি জীবনটা কাটিয়ে দেব। শ্রবণ বলল, মাসিমা, মা বাবাকে কি কেউ বোঝা মনে করে? দুনিয়ার কিছু মানুষ হয়তো করে, কিন্তু সবাই তো এক নয়। যার মাথার উপর থেকে মায়ের আঁচল সরে যায়, সে কতটা একা হয়ে পড়ে সেটা আমার চেয়ে ভালো আর কে জানবে? আমার দিদিমাও আপনার মতোই ছিলেন, খুব স্নেহময়ী। আমার মা বাবা তাকে অনেক ভালোবাসতেন, কিন্তু আজ আমার ঘরে কেউ নেই। আপনাকে দেখে আমার দিদিমার কথাই মনে পড়ছে। বিশ্বাস করুন মাসিমা, আপনাকে আমি কোনো দিন বোঝা মনে করব না, বরং আপনার সঙ্গ পেলে আমি একটা ঠিকানা পাবো। বৃদ্ধার গলা ধরে এলো, চোখ জলে ভেসে গেল। শ্রবণ তার হাতটা ধরে বলল, চলুন মাসিমা, আর ভাবতে হবে না।
রাত হয়ে আসছে, আজ থেকে আপনার ঘর হয়ে গেছে। শ্রবণের চোখের দিকে তাকালেন বৃদ্ধা। সেখানে কোনো মিথ্যা নেই, শুধু সত্যিকারের ভালোবাসা। মনে হলো যেন বাঁকে বিহারী নিজেই শ্রবণকে তার কাছে পাঠিয়েছেন। শ্রবণ তাকে গাড়িতে তুলে ঘরে নিয়ে গেল। এই ঘটনার পর 4টা মাস কেটে গেছে। শ্রবণ এখন নিয়মিত সময় মতো ঘরে ফেরে, আর মাসিমা তার জন্য রান্না করে অপেক্ষা করেন। ছেলে ফিরলে মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। ভোরবেলা শ্রবণের ওঠার আগেই মাসিমা বাঁকে বিহারীর পুজো সেরে নেন, জল খাবার তৈরি করে রাখেন। মাসিমার একটা ঘর হয়ে গেল, শ্রবণ একটা মা পেল। একদিন ভোরবেলা শ্রবণ একটু দেরি করেই উঠেছিল। হঠাৎ কপালে ঠান্ডা আঙ্গুলের স্পর্শ পেল। মনে হলো তার মা যেন ডাকছে। আবার সেই একই স্পর্শ অনুভব করতে করতে চোখ মেলে দেখল মাসিমা পুজো সেরে সুগন্ধি হাতে তার কপালে আর চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন, ঠিক যেমন তার মা করতেন। শ্রবণ মাসিমার হাতটা 2 হাতে ধরে ঠোঁটে ছুঁয়ে আবার নিজের কপালে রাখল। বলল, মাসিমা, আপনার আশীর্বাদ আমার সারা জীবন চাই। মাসিমা চোখ বন্ধ করে বাঁকে বিহারীকে ধন্যবাদ দিলেন। তারপর বললেন, বাবা, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে তো। শ্রবণ হাসতে হাসতে বলল, মাসিমা, আজ অফিস নেই, বন্ধুদের সঙ্গে মিলে একটা ছোট্ট কারখানা খুলছি আমরা। আজ সকাল 10টায় পুজো, আর সেই পুজো আপনার হাতেই হবে, তৈরি থাকবেন। মাসিমার চোখে আনন্দের রেখা ফুটে উঠল। বাবা, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। ঈশ্বরের আশীর্বাদে এই ছোট্ট কারখানায় একদিন বিশাল হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আর আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। শ্রবণ বন্ধুদের নিয়ে কারখানা গড়ে তুলল। মানসম্পন্ন পণ্য তৈরি হতে লাগলো। সবার পরিশ্রমে কারখানা দ্রুত এগিয়ে চলল। একদিন মাসিমা বললেন, বাবা, শুধু কাজই জীবনের উদ্দেশ্য নয়, একটা কাজের পাশাপাশি সঙ্গীও তো দরকার। শ্রবণ লজ্জা পেয়ে বলল, মা, আমার মনে কিন্তু একটা মেয়ের কথা আছে, অর্পিতা, কিন্তু কখনো মুখ ফুটে বলা হয়নি। অর্পিতা শ্রবণের মায়ের বান্ধবীর মেয়ে। পড়াশোনা শেষ করে এই শহরে চাকরি করছে। মাঝে মাঝে দেখা হতো। তার স্বভাব আর কথাবার্তা বলার ধরন শ্রবণের বরাবরই ভালো লাগতো। মাসিমা শ্রবণকে নিয়ে অর্পিতার বাড়ি গেলেন। তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন, বিয়ের প্রস্তাব দিলেন। অর্পিতার বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই শ্রবণ অর্পিতাকে বধূ করে ঘরে নিয়ে এলো। অর্পিতা মাসিমার স্নেহ দেখে মুগ্ধ হয়ে গেল। শ্রবণ যতটা ভালোবাসতো মাসিমাকে, অর্পিতার ভালোবাসা যেন তার চেয়েও বেশি হয়ে গেল। মাসিমা যেন তার মনের কথা না বলতেই বুঝে নিতেন, চাওয়ার আগেই পূরণ করে দিতেন। সময় বয়ে গেল। শ্রবণের ঘরে জুড়ে এলো 2টো সন্তান, একটা ছেলে, একটা মেয়ে। ঘর ভরে উঠল আনন্দে। মাসিমা এখন সত্যিকারের অর্থেই দিদিমা হয়ে গেলেন। 2 নাতি নাতনি ঘরেই তার বিছানা পাতা হলো। মাসিমার ছায়ায় আর সংস্কারে বড় হতে লাগলো 2 ছোট্ট প্রাণ। দিদিমাকে ছাড়া একবেলাও খাওয়ার হতো না ওদের। বাজারে গেলেও জেদ করে দিদিমাকে সঙ্গে নিয়ে যেত। অর্পিতা শ্রবণের ব্যবসায় পুরোপুরি সাহায্য করত। কারখানা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ল। হাজার হাজার কর্মচারী কাজ পেল। এদিকে মাসিমার ছেলে নিলয়, যে তার মাকে মন্দিরের বাইরে ফেলে চলে গিয়েছিল, দিনের পর দিন অপরাধ বোধে ডুবে যাচ্ছিল। নিজের নিরপরাধ মায়ের সঙ্গে অন্যায় প্রতি মুহূর্তে তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বউয়ের কথায় মাকে ত্যাগ করেছিল সে। বউয়ের কথাতেই মাকে ত্যাগ করেছিল সে। কিন্তু তারপর থেকে ঘরে বউয়ের একচেটিয়া রাজত্ব চলতে লাগলো। ইচ্ছে মতো খরচ, দোকান থেকে অনবরত টাকা তোলা। তার বাবার গড়ে যাওয়া ব্যবসা একসময় লোকসানে পড়ল। শেষে দোকান বন্ধ করতে হলো। কঠিন দিন এলো। সংসার চালানোর টাকাও থাকলো না। তখন এক বন্ধু তার সুপারিশে একটা বড় কারখানায় চাকরি জুটিয়ে দিল। নীলয় সেই কারখানায় মন দিয়ে কাজ করতে লাগলো। ধীরে ধীরে সে একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হয়ে উঠল। কারখানার প্রতিষ্ঠা বার্ষিকীতে বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হলো। সব কর্মচারীকে তাদের যোগ্যতা অনুযায়ী পুরস্কার দেওয়া হবে, স্বয়ং কারখানার মালিকের হাতে। নীলয়ও পুরস্কার পাচ্ছে। নির্ধারিত দিনেই অনুষ্ঠান শুরু হলো। এই প্রথমবার কারখানার মালিক সব কর্মচারীদের সামনে এলেন। মালিক মঞ্চে উঠে বললেন,
আজ আমাদের কারখানার জন্য একটি বিশেষ দিন, কিন্তু আজ কারখানা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে শুধু একজনের অবদান, আমার মাসিমার আশীর্বাদ। তার অনুপ্রেরণা না থাকলে এই কারখানা হতো না, আমিও এই জায়গায় থাকতাম না। তাই পুরস্কার বিতরণের জন্য আমি মাসিমাকেই আমন্ত্রণ জানাতে চাই। মাসিমা, অনুগ্রহ করে মঞ্চে আসুন। শ্রবণের ডাকে মাসিমা মঞ্চে উঠলেন। তার চোখ দিয়ে জলের ধারা বইছে। এক এক করে নাম ডাকা হতে লাগলো। মাসিমা পুরস্কার দিতে লাগলেন। তখন একটা নাম ঘোষণা হলো, যে নামটা শুনে মাসিমার মুখে একই সঙ্গে অনেকগুলো অনুভূতি এসে ভিড় করলো। নিলয় বন্দ্যোপাধ্যায়। সামনে থেকে এগিয়ে আসা মানুষটি মাসিমার সেই চেনা মুখ, নিলয় বন্দ্যোপাধ্যায়, যে তীর্থযাত্রার ছলে তাকে মন্দিরের বাইরে বেওয়ারিশের মতো রেখে চলে গিয়েছিল। মা ভাবলেন, আজও যদি শ্রবণ না নিয়ে যেত তাহলে হয়তো আমি কতদিন আগেই না খেয়ে পড়ে পড়ে শেষ হয়ে যেতাম। ভালোবাসার রাগ একই সঙ্গে বুকের মধ্যে উথলে উঠল। মনে হলো পৃথিবীটা ঘুরছে। কোনো মতে নিজেকে সামলে অপরিচিতের মতো পুরস্কারটা নিলয়ের হাতে তুলে দিলেন আর মুখ ঘুরিয়ে নিলেন। নিলয় ভালো করে তাকালো। পুরস্কার দেওয়া মহিলা আর কেউ নন, তার মা। মুহূর্তের মধ্যে পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। বিশ্বাসই হচ্ছিল না যে মা সে পথে ফেলে চলে গিয়েছিল, আজ সে এত বড় প্রতিষ্ঠানের কর্ত্রী। নিলয় হাত জড়ো করে ক্ষমা চাইল, বলল, মা, এখন আমার সঙ্গে চলো, বাড়ি চলো। মাসিমা শান্ত গলায় বললেন, কোন বাড়ি, কোন মা? যেদিন তুই আমাকে মন্দিরের বাইরে ছেড়ে গেলি সেদিনই তোর মা মরে গেছে। আজ আমি তোর মা নই, তুইও আমার ছেলে নস। এটুকু বলেই মাসিমা পুরস্কারের বিতরণ অর্ধেক ছেড়ে নিজের আসনে গিয়ে বসলেন। নিলয় ক্ষমা চেয়ে যেতে লাগলো, কিন্তু মাসিমা আর একবারও তার দিকে তাকালেন না। অনুষ্ঠান শেষে শ্রবণের সঙ্গে বাড়ি ফিরে গেলেন। নিলয় বিশ্বাস করতে পারছিল না যে কারখানায় সে কাজ করত সেটার মালিকই তার আসল মা। মায়ের প্রতি অন্যায়ের বেদনা প্রবল হয়ে তাকে ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত করতে লাগলো। একদিন রবিবার ছুটির দিনে নিলয় তার স্ত্রী রিনাকে নিয়ে স্কুটারে রাধারানীর মন্দিরে দর্শনে গেল। রাধাকৃষ্ণের মূর্তির সামনে হাত জোর করে দাঁড়াতেই তার মনে হলো, ভগবানও বুঝি অন্যায়ের জন্য তার দিকে রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘাবড়ে গিয়ে চোখ তুলল। কোনো রকমে পুজো সেরে বের হলো। অপরাধ বোধে মাথা এলোমেলো। সামনে থেকে আসা ট্রাকটা চোখে পড়ল না। বিকট শব্দে স্কুটার ট্রাকে ধাক্কা খেল। দুজনই মারাত্মকভাবে আহত হলো। নিলয়ের পায়ের হাড় ভেঙে গেল। রিনার পক্ষাঘাত হলো। উঠে চলাফেরার শক্তি রইল না। হাসপাতালে জ্ঞান ফিরতেই রিনা কান্নায় ভেঙে পড়ল। বাড়িতে দুটো ছোট সন্তান, তাদের দেখার কেউ নেই। সবাই এলো, একটু খোঁজ নিয়ে আবার চলে গেল। নিলয়ের এক বন্ধু পুরো ঘটনা কারখানার মালিক শ্রবণকে জানালো। শ্রবণ যখন ফোনে কথা বলছিল, মাসিমা তখন পাশে বসে চা জলখাবার খাচ্ছিলেন। নিলয় বন্দ্যোপাধ্যায়ের নাম শুনতেই মাসিমা চমকে উঠলেন। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কার কথা হচ্ছিল? শ্রবণ সব বলল। শুনে মাসিমার চোখ ভরে এলো। শ্রবণ বলল, মাসিমা, কর্মের ফল তো ভোগ করতেই হয়। যা করেছিল তার ফল পেয়েছে। মাসিমা চুপ করে রইলেন, কিন্তু বুকের ভেতরে মায়ের মন তার ছেলের জন্য কাঁদছিল। শেষমেশ বললেন, বাবা, আমি একটু ওদের কাছে যেতে চাই, কিছুদিন থেকে আবার ফিরে আসব। শ্রবণ কোনো আপত্তি করল না। মাসিমাকে অনেক টাকা দিয়ে পাঠিয়ে দিল। মাসিমা গিয়ে ছেলে বউকে একটা ভালো হাসপাতালে ভর্তি করালেন। সেখানে তাদের সব দেখভাল হতে লাগলো। নাতি নাতনিদের সামলালেন। ছেলের দোকান আবার চালু করলেন। শ্রবণের দেওয়া টাকায় সংসার গোছাতে লাগলেন। প্রতিটা কাজে শ্রবণ ও মাসিমাকে পুরো সাহায্য করল। কয়েক মাসের মধ্যে নিলয় আর রিনা সুস্থ হয়ে ঘরে ফিরল। পুরনো ব্যবসা আবার জমে উঠল। সংসারের হাল ফিরে এলো। রিনা শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে বললেন, মা, যাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেই আজ এই সংসারের লক্ষ্মী হয়ে ফিরে এলো। আমি আপনাকে বুঝতে পারিনি, এই পাপের শাস্তি আমরা পেয়েছি। দুজনই মাসিমার পায়ে মাথা রাখল। মাসিমা তাদের দুজনকেই ক্ষমা করে দিলেন। ছোট্ট নাতি নাতনিদের বুকে জড়িয়ে ধরলেন। কিছুদিন পর মাসিমা বললেন, এখন তোমরা সুস্থ, তোমাদের সংসার তোমাদের হাতে, দোকান চলছে, এবার আমি যাচ্ছি। আমার ছেলে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে।
ছেলে বউ অনেক চেষ্টা করলো আটকাতে, কিন্তু মাসিমা বললেন, আমার ছেলে শ্রবণ আমার জন্য অপেক্ষা করছে, সেই আমার প্রকৃত ছেলে, তার কাছেই আমাকে যেতে হবে। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেন। বাইরে শ্রবণ গাড়ি থেকে নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল। সাগর বাড়ি ফিরে নিজের মা বাবার এমন অবস্থা দেখে হতবাক হয়ে গেল। কিটি পার্টি থেকে ফিরে আসা নিজের স্ত্রী শ্বেতাকে সে একটি সজোরে চড় মারল। তোমার সাহস কি করে হলো আমার বাবা মার সঙ্গে এমন আচরণ করার? এই বাড়ি তাদের ছেলে, তুমি এটা যৌতুক নিয়ে আসুনি সেটা ভুলে যেও না। রাগে ফুঁসতে ফুঁসতে সাগর আবার বলল, আমি ভেবেছিলাম তুমি একদিন আমার মা বাবাকে নিজের বাবা মার মতোই সম্মান আর ভালোবাসা দেবে। প্রতিটি সম্পর্ককে বুঝতে একটু সময় লাগে, সেটা আমিও জানতাম, কিন্তু তুমি তো আমার অনুপস্থিতিতে তাদের অবস্থা চাকরের থেকেও খারাপ করে দিয়েছো। তাদের কাছ থেকে প্রতিটি টাকার হিসাব চেয়েছো, অপমান করেছো। তারা তাদের ছেলের উপার্জন খায়, তোমার বাবার নয়। এবার নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর সাগর নিজের হাত জড়ো করে বাবা মার কাছে ক্ষমা চাইতে লাগলো। আর তার মনে পড়তে লাগলো সেই দিনের কথা, যেদিন সে নিজের বাবা মাকে শহরে নিজের কাছে নিয়ে এসেছিল। কি ঘটেছিল সেদিন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। একদিন হঠাৎ সাগরের মা কমলা দেবীর শরীর খুব খারাপ হয়ে যায়। তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। কমলা দেবীর স্বামী রাকেশ মিশ্র প্রতিবেশীদের সাহায্যে তাকে হাসপাতালে ভর্তি করান। ডাক্তার চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা দাবি করেন, কিন্তু রাকেশ বাবুর কাছে এত টাকা তো ছিল না। তিনি বাধ্য হয়ে ছেলে সাগরকে ফোন করলেন। হ্যালো বাবা সাগর, আমি তোর বাবা বলছি রে, তোর মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। খবরটি শুনে সাগর স্তব্ধ হয়ে গেল। কি বলছো বাবা, কখন হলো? আর আমাকে আগে জানালে না কেন? আজ সকালেই হয়েছে বাবা, কিছু টাকা পাঠিয়ে দে, ডাক্তার 1,00,000 টাকা চেয়েছেন। চোখ ভিজে গেল সাগরের। বাবা তুমি এসব কি বলছো? তোমরা এমন বিপদের মধ্যে আছো আর আমি এখানে বসে থাকবো? তুমি তাড়াতাড়ি ডাক্তারকে বলো চিকিৎসা শুরু করতে, আমি এখনই রওনা দিচ্ছি। আর চিন্তা করো না, মা একদম সুস্থ হয়ে যাবে। ফোন রেখে তাড়াহুড়ো করে বাড়ি ফিরল সাগর। সে স্ত্রী শ্বেতাকে বলল, আমাদের এখনই মা বাবার বাড়ি যেতে হবে, মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। শ্বেতা বিরক্ত হয়ে বলল, উফ, তুমি তো আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে। আজ আমার বান্ধবীর বিবাহ বার্ষিকীর পার্টি আছে, 5 স্টার হোটেলে অনুষ্ঠান। তুমি কোথাও যাবে না, আমার সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, তোমার মাকে নিয়ে তো চিন্তা করারই বাকি আছে, বুড়ো বয়সে এসব রোগ টোগ একটু লেগেই থাকে। সে তার এই কথা শুনে সাগরের রাগে মাথা গরম হয়ে গেল। তোমার মাথা ঠিক আছে? আমার মা হাসপাতালে ভর্তি, আর তোমার মাথায় পার্টির চিন্তা? তুমি যেতে না চাইলে না যেও, কিন্তু আমি এই অবস্থায় বাবাকে একা ছেড়ে দিতে পারবো না। সাগর সঙ্গে সঙ্গে ফ্লাইটে করে নিজের শহরে পৌঁছে গেল হাসপাতালে। দূর থেকে বাবাকে দেখে সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। বাবা, আমি এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। সে বাবার চোখের জল মুছে একটি চেয়ারে বসালো। তুমি বসো এখানে, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো, আমি এখনই আসছি। সাগর হাসপাতালের প্রধান ডাক্তারের সঙ্গে দেখা করলো। ডাক্তারবাবু, যত টাকা লাগুক আমি দেব, কিন্তু আমার মায়ের যেন কিছু না হয়। ডাক্তার তাকে আশ্বস্ত করলেন, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনার মাকে সুস্থ করে তুলতে। চিকিৎসা শুরু হলো। কয়েকদিনের মধ্যে কমলা দেবী পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। সাগর মাকে হাসপাতাল থেকে বাবার বাড়িতে নিয়ে এলো এবং সেদিন সেখানেই থেকে তাদের সেবা করলো। কিন্তু অফিসের জরুরি কাজের কারণে তার ফোনে একের পর এক কল আসছিল। তখন মিশ্রজি বললেন, রিটেক। তখন মিশ্রবাবু বললেন, বাবা, এখন তোর মা অনেকটাই ভালো আছে, হাঁটুর ব্যথা তো বয়সের সঙ্গে থাকবেই, তুই এবার নিজের কাজে ফিরে যা। সাগর মাথা নেড়ে সম্মতি দিল। পরের দিন তার হাতে দুটি বড় ব্যাগ দেখে তার বাবা মা অবাক হয়ে গেলেন। বাবা, ব্যাগে কি আছে? এত সবজি নিয়ে যাচ্ছ নাকি? সাগর হেসে বলল, না বাবা, ব্যাগে আপনাদের জিনিসপত্র আছে, আপনারা দুজন আজ আমার সঙ্গে শহরে যাচ্ছেন। না বাবা, আমরা এখানেই ভালো আছি, তুই মাঝে মাঝে এসে দেখা করলেই আমাদের জন্য যথেষ্ট। তাছাড়া তুই তো জানিস,
তো স্ত্রী আমাদের খুব একটা পছন্দ করে না। কথা বলতে বলতে মিশ্রবাবুর চোখ ভিজে উঠল। সাগর বাবার হাত ধরে বলল, আপনি এসব নিয়ে ভাববেন না, সব আমি সামলে নিব, কিন্তু আপনাদের একা ছেড়ে আমি রাখতে পারবো না। ছেলের জেদের কাছে হার মেরে রাকেশ মিশ্র ও তার স্ত্রী কমলা দেবী শহরে চলে এলেন। শ্বেতা যখন শ্বশুর শাশুড়িকে বাড়িতে দেখল, তখন তার রাগে মাথা গরম হয়ে গেল। কমলা দেবী কিছু বলার আগে সাগর হাসি মুখে বলল, মা, বাবা, এটা তোমাদেরই বাড়ি। এখানে তোমরা পুরো রিটেক মা, বাবা, এটা আপনাদেরই বাড়ি। এখানে আপনাদের পুরো অধিকার আছে। সে তাদের হাত ধরে একটি সুন্দর ঘরে নিয়ে গেল। ঘরটি দেখে মিশ্রবাবু ও কমলা দেবী আবেগ রিটেক ঘরটি দেখে মিশ্রবাবু ও কমলা দেবী আবেগে আপ্লুত হয়ে পড়লেন। বাবা, আমি যখন এই বাড়িটা কিনেছিলাম, তখনই আপনাদের জন্য এই ঘরটি তৈরি করিয়েছিলাম। সবকিছু আপনাদের সুবিধা মতোই সাজানো হয়েছে। এখন আপনারা এখানে আরাম করে থাকুন, আমি চাল জলখাবারের ব্যবস্থা করছি। মা বাবাকে ঘরে রেখে বাইরে বেরোতেই সে তার সাগরের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে গেল। রাগে জ্বলতে জ্বলতে সে বলল, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ওই গেঁয়ো বুড়ো বুড়িকে এখানে নিয়ে আসার জন্য কে বলেছিল? সাগরের চোখ রাগে লাল হয়ে উঠল। শ্বেতা, ভাষা সামলে কথা বলো। তারা আমার বাবা মা, আর তাদের নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই। রিটেক আর তাদের নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই। তাদের দেখাশোনার জন্য আমি একাই যথেষ্ট। তবে একটা কথা মনে রাখবে, তোমার কারণে আমার বাবা মার যেন কোনো কষ্ট না হয়। না, ওদের দেখাশোনার জন্য আমার চেয়ে বড় কেউ নেই। সাগর নিজের মা বাবার দেখাশোনার জন্য একজন কাজের মহিলা রেখে দিল। সাগরের বাবা মা ছেলের সঙ্গে থেকে খুবই খুশি ছিলেন, কিন্তু শ্বেতা সবসময়ই তাদের নিয়ে বিরক্তি প্রকাশ করত। একদিন অফিসের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য সাগরকে কয়েকদিনের জন্য অন্য শহরে যেতে হলো। যাওয়ার আগে সে কাজের মহিলাকে সবকিছু বুঝিয়ে বলল, আমি না থাকা অবস্থায় যেন মা বাবার কোনো অসুবিধা না হয়। কমলা দেবী ছেলের মাথায় হাত রেখে বললেন, সাগর বাবা, কাজের জন্য এত চিন্তা করছিস কেন? এরপর সাগর মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ছেলে বেরিয়ে যেতেই শ্বেতা আবার শ্বশুর শাশুড়িকে খোঁচা দিতে শুরু করলো। এখানে এসে পড়ে আছেন, শহরের জিনিসপত্রের কত দাম সেটাও জানেন না। আপনারা আসার পর থেকে বাড়ির খরচ কত বেড়ে গেছে সেটা জানেন? পুরো বাড়িটিকে হাসপাতাল বানিয়ে দিয়েছেন। এমন বুড়ো বুড়িকে তো কোনো চাকর বাকরও রাখতে চাইবে না। না পোশাকের ঠিক আছে, না খাবার দাবারের। বৌমার এসব কথা শুনে দুজনই চুপ করে থাকলেন। ছেলে বাড়ি থেকে বেরোনোর পরদিনই শ্বেতা কাজের মহিলাকে ছুটি দিয়ে দিল। তারপর তার জায়গায় শ্বশুর রিটেক তারপর তার জায়গায় শ্বশুরের ওপরই সব কাজ চাপিয়ে দিতে লাগলো। চলুন বাবা, এরপর একটু হাত চাপা রিটেক চলুন বাবা, এবার একটু হাত পা নাড়াচাড়া করুন, না হলে বুড়ো বয়সে শরীরে একেবারে জড়িয়ে যাবে, তখন কষ্ট তো আপনাদেরই হবে। তারপর কমলা দেবীর দিকে তাকিয়ে বলল, মা, একটু রান্নাঘরে গিয়ে আমার সঙ্গে হাত লাগান। মিশ্রবাবু শান্তভাবে বললেন, বৌমা, আমাকে যত কাজ বলার আছে বলো, কিন্তু তোমার মায়ের পক্ষে এসব করা সম্ভব নয়। শ্বেতা বিড়বিড় করে বলল, আপনারা তো এখানে শুধু ফ্রিতে খাবার খাওয়ার জন্যই পড়ে আছেন। তারপর একটি ব্যাগ হাতে দিয়ে বলল, এই নিন, বাজার থেকে সবজি নিয়ে আসুন, আর হ্যাঁ, এনে ভালো করে ধুয়ে রান্নাঘরে রেখে দিবেন। মিশ্রবাবু চুপচাপ ব্যাগ নিয়ে বাজারে চলে গেলেন। ফিরে এসে সবজি ধুয়ে রান্নাঘরে রেখে দিলেন। বৌমা, সবজি ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। সকালে বাজার করে হাত পা খুব ব্যথা করছে, 2 কাপ চা করে দেবে? সেটা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, আমি কি আপনাদের চাকরানি নাকি যে আমাকে আদেশ করছেন? বাজার করে এনে কোনো উপকার করেননি, এখানে থাকলে কাজও করতে হবে। যান, নিজেই চা বানিয়ে নিন। এ কথা বলে নিজের চা নিয়ে ঘরে চলে গেল। মিশ্রবাবু নিজেই 2 কাপ চা বানিয়ে নিজের ঘরে নিয়ে এলেন। সবকিছু শুনে কমলা দেবীর চোখে জল চলে এলো। মিশ্রবাবু মৃদু হেসে বললেন, আরে, চা খাও আর সব ভুলে যাও। আমাদের ছেলে আমাদের সঙ্গে আছে, আমাদের কোনো চিন্তা নেই। কমলা দেবী চোখের জল মুছে চা খেতে লাগলেন। দুপুরে রান্নাঘরে গিয়ে দেখলেন শ্বেতা কোনো রান্নাই করেনি। তাই মিশ্রবাবু নিজেই রান্না করলেন এবং স্ত্রীকে খাইয়ে দিলেন। কমলা দেবীর হাতের ব্যথা এখন অনেক বেড়ে গেছে, তাই তিনি তেমন কাজ করতে পারতেন না। এমন সময় শ্বেতা ঘর থেকে বেরিয়ে এসে বলল,
এ কি অবস্থা! আপনাদের কি কোনো ভদ্রতা নেই? পুরো রান্নাঘর এলোমেলো করে রেখেছেন। আমি সব পরিষ্কার চাই এখনই। এখানে আসার পর থেকে একটা কাজও ঠিক মতো করেননি। রাকেশবাবু খুব শান্তভাবেই বললেন, তুমি চিন্তা করো না, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। তারপর তিনি পুরো রান্নাঘর এবং সব বাসন মাজলেন। দুপুরের কিছু খাবার বেঁচেছিল, সন্ধ্যায় তাই দুজনে খেয়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে সাগর প্রতিটা দিন সকাল সন্ধ্যা ফোন করে বাবা মার খোঁজ নিত, কিন্তু কমলা দেবী ছেলের কাছে বৌমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতেন না। পরদিন সকালে সে তা 200 টাকা দিয়ে বলল, সবজি কিনে আনবেন আর প্রতিটি টাকার হিসাব কাগজে লিখিয়ে আনবেন। রাকেশ চুপচাপ বাজারে চলে গেলেন। রিটেক রাকেশবাবু চুপচাপ বাজারে চলে গেলেন। সবজি বিক্রেতাকে বললেন, ভাই, সবজির হিসেবটা একটা কাগজে লিখে দিও। সবজি বিক্রেতা কাগজে সবজির নাম, দাম আর ওজন লিখে দিলেন। মিশ্রবাবু মনে মনে ভাবলেন, ভালোই হয়েছে, সব হিসাব কাগজে লেখা আছে, এবার বৌমার আর কোনো সন্দেহ থাকবে না। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাজারের ব্যাগ হাতে নিয়ে তিনি ফিরছিলেন। শীতে তার হাত প্রায় জমে যাচ্ছিল। পথে একটি চায়ের দোকান দেখে তিনি থামলেন। 10 টাকার 1 কাপ চা খেলেন। কিছুক্ষণ আগুনের তাপে হাত সেকে আবার বাড়ির পথে রওনা হলেন। বাড়ি ফিরে বললেন, বৌমা, সব সবজি এনেছি। কিন্তু শ্বেতা তখনও ঘুমোচ্ছিল। তাই রাকেশবাবু নিজেই 2 কাপ চা বানিয়ে নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর হঠাৎ শ্বেতার চিৎকার শোনা গেল, আমি জানতাম চুরি এদের রক্তে আছে, টাকা দেখলেই লোভ সামলাতে পারে না। বলুন তো, সবজির হিসাব থেকে 10টা টাকা কই গেল? রাকেশবাবু ইতস্তত করে বললেন, বৌমা, ঠান্ডা খুব লাগছিল, তাই পথে 1 কাপ চা খেয়েছিলাম। কেন, বাড়ি এসে চা খেতে পারতেন না? আমাদের মাথায় এসে বসেছেন, আবার আমাদেরই টাকা ওড়াচ্ছেন। এই অপমানজনক কথা শুনে দুজনের চোখেই জল চলে এলো, কিন্তু তারা চুপচাপ সহ্য করলেন। এরপর থেকে রাকেশবাবু প্রতিদিন নিজের আর স্ত্রীর জন্য চা জলখাবার নিজেই তৈরি করতেন। রান্নাঘর পরিষ্কার করা থেকে বাসন মাজা পর্যন্ত সব কাজ একাই করতেন। একদিন শ্বেতার এক বান্ধবী তার সঙ্গে দেখা করতে এলো। তিনি রাকেশবাবু কমলাদেবীর জন্য নারকেল সাবু ও চাল দিয়ে নারকেলের পায়েস রান্না করেছিলেন। রিটেক তখন রাকেশবাবু কমলাদেবীর জন্য নারকেল সাবু ও চাল দিয়ে নারকেলের পায়েস রান্না করেছিলেন। তুই নিজে এলি কেন? আমি তো তোর বাড়ি চলে যেতাম। কেন, আমি কি আসতে পারি না? না না, সে কথা নয়, চল আমার ঘরে গিয়ে বসে গল্প করি। সেটা তাড়াতাড়ি রীতার সঙ্গে হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল, যাতে রীতার চোখে তার শ্বশুর না পড়েন। দুজন গল্প করছিল। এমন সময় রাকেশবাবু ঘরে ঢুকলেন। বৌমা, একটা জিনিস খুঁজছি, পাচ্ছি না, কোথায় রেখেছ? সে তার রেগে চিৎকার করে বলল, আপনাকে কতবার বলেছি আমার ঘরে আসবেন না, কিছুই বোঝেন না নাকি? রীতা অবাক হয়ে জিজ্ঞাসা করল, উনি কে? এত বয়স্ক মানুষকে আগে তো কখনো দেখিনি। সে তার নির্বিকার ভাবে রিটেক উনি কে? এত বয়স্ক মানুষকে আগে তো তোর এখানে কখনো দেখিনি। সে তার নির্বিকার ভাবে বলল, ও কিছু না, ও নতুন কাজের লোক, তাই এখনো জানে না কোন জিনিস কোথায় রাখা থাকে। বৌমার মুখে এই কথা শুনে রাকেশবাবুর চোখ ভিজে উঠল। পেছন থেকে শ্বেতা আবার বলল, শুনছেন, আমার আর আমার বান্ধবীর জন্য তাড়াতাড়ি 2 কাপ কফি নিয়ে আসুন। তিনি চুপচাপ চোখের জল মুছে কফি বানিয়ে দিলেন। তারপর স্ত্রীর জন্য ডালিয়া নিয়ে নিজের ঘরেই ফিরে এলেন। কমলা দেবী জিজ্ঞাসা করল, কি হয়েছে? বৌমা কাকে বকছিল গো? ও কিছু না, তুমি নারকেলের পায়েসটা খেয়ে নাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। এমন সময় শ্বেতা আবার চিৎকার করতে করতে ঘরে ঢুকলো। কফি বানাতে জানেন না যখন, তাকে আগের রিটেক কফি বানাতে জানেন না যখন, তো আগেই বলতে পারতেন, পুরো মেজাজটাই খারাপ করে দিলেন। কমলা দেবী স্নেহ ভরে বললেন, কি হয়েছে মা? আপনি চুপ থাকুন, আমার বান্ধবীর সামনে আমাকে লজ্জায় ফেলে দিলেন। আর হ্যাঁ, আমি ফিরে আসার আগেই পুরো বাড়ি ঝকঝকে পরিষ্কার চাই। এ কথা বলে শ্বেতা বান্ধবীকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। বৌমার কথাগুলো শুনে কমলা দেবী কাঁদতে লাগলেন। মিশ্রবাবু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে কমল, এত কেঁদো না। দেখো, আমি এখনো একটু একটু কাজ করতে পারি, তাতে ক্ষতি কি? তুমিই তো বলতে, মানুষের হাত পা চলতে থাকলে শরীর ভালো থাকে, নইলে তার শরীর একেবারে অবশ হয়ে যায়। বিশ্রাম নিতে বলে তিনি নিজেই রান্নাঘরে গিয়ে বাসন মাজতে শুরু করলেন।
এদিকে সাগর বাড়িতে এসে একটু উদ্বিগ্ন গলায় ডাকতে লাগলো, মা বাবা কোথায় তোমরা? দেখো আমি তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি। বলতে বলতে সাগর দৌড়ে মার ঘরে ঢুকে পড়ল। মায়ের পায়ে হাত দিয়ে সে বলল, আরে মা, কেমন আছো? তোমার শরীর এখন কেমন আছে? ছেলেকে সামনে রেখে কমলা দেবীর চোখে জল চলে এলো, আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সাগর বলল, মা, এই দেখো আমি দিল্লি থেকে তোমাদের জন্য কত কিছু নিয়ে এসেছি। আর বাবা কোথায়? আমি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি, কিন্তু তাকে তো কোথাও জিজ্ঞাসা করতে। রিটেক। মা, এই দেখো আমি দিল্লি থেকে তোমাদের জন্য কত কিছু নিয়ে এসেছি। আর বাবা কোথায়? আমি এতক্ষণ ধরে তাকে খুঁজছি, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছি না। কমলা দেবী কাঁদতে কাঁদতে ছেলেকে সব কথা খুলে বললেন। সব কথা শুনে সাগরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে ছুটে রান্নাঘরে গিয়ে দেখল, সত্যি তার বাবা তো বাসন মাজছেন। এই দৃশ্য দেখে সাগরের চোখেও জল চলে এলো। আরে বাবা, তুই তুই কখন এলি? হ্যাঁ বাবা, এই কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই চলে এলাম। এমন সময় শ্বেতাও বাড়িতে এসে পৌঁছালো। সাগরকে দেখে তার মুখের রং উড়ে গেল। সাগর, তুমি তুমি তো বলেছিলে দুদিন পরে ফিরবে, তাহলে এখন কিভাবে এলে? শ্বেতা সাগরের কাছে আসতেই সাগর সজোরে তার গালে একটি চড় মারল। তোমার সাহস কি করে হলো আমার দেবতা সম মা বাবার সঙ্গে এমন ব্যবহার করার? এই বাড়ি তাদের ছেলের বাড়ি, এতে তোমার 1 টাকাও লাগেনি। সাগর রাগে চিৎকার করে আরো বলল, আমি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যে তুমি আমার বাবা মাকে নিজের বাবা মার মতোই সম্মান করবে, কারণ প্রতিটা সম্পর্ক বুঝতে একটু সময় লাগে। কিন্তু তুমি তো আমার মা বাবার অবস্থা চাকরদের থেকেও খারাপ করে দিয়েছো। তুমি তাদের প্রতিটা পয়সার হিসাব নিয়েছো, অপমান করেছো, বলেছো তারা নাকি ছেলের উপার্জনে খেয়ে বেঁচে আছেন। তুমি কি ভুলে গিয়েছিলে তোমার স্বামীকে মানুষ করতে তারাই সারা জীবন পরিশ্রম করেছেন? এখনই তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সাগর ক্রোধে ফেটে পড়ল। এই বাড়িতে আর তোমার কোনো জায়গা নেই। শ্বেতা কাঁদতে কাঁদতে সাগরের পায়ে পড়ে গেল। সাগর, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। তুমি জানো আমাকে তুমি ভালোবাসো না। রিটেক। শ্বেতা কাঁদতে কাঁদতে সাগরের পায়ে পড়ে গেল। সাগর, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। তুমি আমাকে ভালোবাসো না। সাগর বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে তোমার জন্য আমি আমার জন্মদাতা মা বাবাকে একা ফেলে দেব। আমি ভেবেছিলাম একদিন না একদিন তুমি তাদের বুঝবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। তোমার মতো নারীরাই হাসি খুশি সংসার ভেঙে দেয়। দেখো, আমার মা বাবা এখনো তোমার বিরুদ্ধে একটাও কথা বলছে না, অথচ তুমি তাদের অবস্থা চাকরের থেকেও খারাপ করে দিয়েছো। নিজের জন্যই আজ আমার লজ্জা হচ্ছে। এই বলে সাগর মায়ের পায়ের কাছে বসে তার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। মা, আমাকে ক্ষমা করে দাও। আমরা থাকতে আজ থেকে আর তোমার কোনো কষ্ট। রিটেক। মা, আমাকে ক্ষমা করে দাও। আমার থাকতে আজ থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। সেটাও কমলা দেবীর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকেও ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করেছি। টাকার অহংকারে আমি আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। কমলা দেবী তখন সাগরকে বললেন, বাবা, ওকে ক্ষমা করে দে। কোন সংসারে ঝগড়া বিবাদ হয় না বল? কিন্তু সাগর তার কথা থেকে একদমই সরল না। সে শ্বেতার হাত ধরে তাকে বাইরে বের করে দিল। রাকেশবাবু সাগরকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু সাগর বলল, না বাবা, আমি আপনাকে। রিটেক। না বাবা, আপনি আমাকে আটকাবেন না। আমি যদি আজ শ্বেতাকে ক্ষমা করে দেই, তাহলে যেসব নারী নিজেদের শ্বশুর শাশুড়ির সঙ্গে চাকরের মতো ব্যবহার করে, তারা কখনো শিক্ষা পাবে না। এরপর সাগর শ্বেতার মুখের সামনে চিরদিনের মতো দরজা বন্ধ করে দিল এবং নিজের বাবা মার সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করবেন। আগামী দিনে আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।